আমি ইন্দ্রনীল, আর তোমরা দেখছো মোটো কথা। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা হবে রিলেটেড আমার হোন্ডা হাইনেস, যে আমি ওন করি, যেটা আমি এখন কারেন্টলি চালাচ্ছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ। তো এরই ওনারশিপ এক্সপিরিয়েন্স নিয়ে একটা ব্লগ করছি। তো এই ব্লগটা মানে আমি চেষ্টা করবো এই ব্লগে পুরো আমার ওনারশিপ এক্সপিরিয়েন্স, যেটা এই বিগত 1 বছরের বেশি, 1 বছর 2 মাস প্রায় হতে চললো, 3 মাস হতে চললো। তো এর মধ্যে আমি কি 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 মেশিনের ভালো, কি মেশিনটার খারাপ, কোন দিকটা এর পজিটিভ এবং নেগেটিভ বোথটা, সব দিকটাই কভার করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের এটা ইনফরমেটিভ লাগবে ভিডিওটা। আমি হোন্ডা হাইনেসটা পারচেস করেছিলাম 2024-এর ডিসেম্বরে, 9th ডিসেম্বর। আর আজকে আমি যখন ব্লগটা বানাচ্ছি সেটা হচ্ছে 27th অফ জানুয়ারি 2026। তো এই 1 বছর 2 মাস প্রায়, তার বেশি। তো এতে আমি নানান রকম রোড কন্ডিশনে চালিয়েছি। আমি আমার ব্লগে যেগুলো নেই সেটা আমি প্রথমেই বলে দিই। এই বাইকটাকে নিয়ে আমি লাদাখে করেছি, তো যেটা প্রায় 5,500 কিলোমিটারের টোটাল আমার রাইড ছিল, আপ অ্যান্ড ডাউন, ফ্রম নবদ্বীপ টু নবদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল। তো আমরা লাদাখ রাইডটা করেছিলাম লাস্ট মে-জুন মাসে 2025-এর। এটা 19 দিনের একটা রাইড ছিল, যেটা প্রত্যেক দিনই অন অ্যান অ্যাভারেজ, তোমরা বুঝতে পারছো, প্রায় 300 কিলোমিটারের বেশি একটা অ্যাভারেজে ধরলে কভার যেটা করা হয়েছে। এবং সেটা যমুনা এক্সপ্রেসওয়েতেও চালিয়েছি, সেটা তোমার লাদাখের ভেতরে পুরো মাউন্টেনে চালিয়েছি, সেটা কিছুটা সিটিতেও চালিয়েছি, যেটা বাদবাকি যা চালিয়েছি 1 বছরে। তো সেইটারই টোটাল একটা, যেটা আমার রাইডিং এক্সপিরিয়েন্স বাইকটাকে নিয়ে, যেটা ওনারশিপ এক্সপিরিয়েন্স, সেটাই আমি শেয়ার করব। তো মোটামুটি দেখো, একটা বাইক, সবাই যেটা বলে যে লাদাখ করা মানে, করতে পারা মানে বাইকটার মধ্যে ক্যাপাবিলিটি সবটা প্রমাণ হয়ে যায়, তা কিন্তু কখনোই নয়। এটা আমার একদম ব্যক্তিগত মতামত, যে একটা বাইক কিন্তু শুধু লাদাখে গেলে, লাদাখ কমপ্লিট করলেই সে বাইকটা একদম দারুণ ক্যাপাবেল, এটা কখনোই নয়। তার কারণ বহু বাইক নিয়ে তোমরা দেখবে কিছু লোকে তো মপেড নিয়ে, এক্সেল নিয়ে তারাও লাদাখ কমপ্লিট করেছে। তো সেটা কোনো ইস্যু নয়। বাইকটা তো অবশ্যই একটা বড়, মানে লাদাখ সার্কিট করার জন্য বাইকটা তো অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে, তার কারণ বাইকটাই আমাদের নিয়ে যাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি যেটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে তোমার রাইডিং স্টাইল, তোমার রাইডিংয়ের কীভাবে তুমি রাইড করো, তুমি বাইকটায় কীভাবে, কতটা চেনো, তুমি একটা মেশিনকে কতটা ইউটিলাইজ করতে পারো, কীভাবে ইউটিলাইজ করবে, সেটা কিন্তু তোমার ওপরে। তো সবথেকে বড় যেটা আমার, প্রথমে প্লাস পয়েন্টগুলো আমি বলে দিই, তারপরে আমি নেগেটিভগুলোতে আসছি। তো যেটা সবথেকে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তুমি যখনই এই বাইকটা চালাবে তখনই তুমি বুঝতে পারবে যে একটা, মানে স্মুথ রাইড যাকে বলে, সেটা তুমি কিন্তু সব সময় পাবে, অল থ্রু আউট দ্য রেঞ্জ। মানে তুমি যখন ফার্স্ট গিয়ারে গাড়িটা চালাচ্ছ, সেখান থেকে শুরু করে তুমি গাড়িটা যখন 5th গিয়ারে চালাচ্ছ, তুমি অল থ্রু আউট দ্য রেঞ্জ তুমি কিন্তু সেই স্মুথনেসটা, সেই বাটার ফিলিংটা একদম, এটা কিন্তু তোমাকে সব সময় দেবে, যেটাতে কোনো সময় কিন্তু ল্যাগ করে না হন্ডা, এবং তার ব্যতিক্রম এই গাড়িটাও হয়নি। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো আমি, যে এই বাইকটার সবথেকে আরও প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমার কমফোর্ট। এই বাইকটাতে আমি এক দিনে আমরা 500-600 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি, যেখানে কিন্তু কোনো রকম আমার যে ব্যাক পেন, এটা হয়নি, কোনো রকমভাবে হয়নি। আমার হাইট 5 ফুট 10 ইঞ্চের কাছাকাছি, তো আমি কিন্তু কোনো সময় ব্যাক পেন এক্সপিরিয়েন্স করিনি। কমফোর্ট লেভেলটা কিন্তু দারুণ। এর সিটিং যে পয়েশ্চারটা, রাইডার যে ট্রায়াঙ্গেলটা করে, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু খুব সুন্দর। তোমার যে পা রাখার যে জায়গাটা, সেটা কোনো সময় খুব বেশি ফ্রন্টেও নেই, খুব বেশি পেছনেও নেই, মানে
একদম রাইট টু দি পয়েন্ট টু দি প্লেস আছে। তো এটা নিয়ে কোনো অসুবিধা যে পায়ে ব্যথা হয়, যে অ্যাঙ্কেলে একটা ব্যথা করে, সেটাও কিন্তু নেই। মানে আমি কোনো রকম সেটা ফেস করিনি এখনো পর্যন্ত। থার্ড যেটা কথাটা বলবো, এটার ক্রুজিং স্পিডটা দেখো। আমাদের ইন্ডিয়ান রোড কন্ডিশনে তুমি তো যমুনা এক্সপ্রেসওয়েতে সারা বছর চালাবে না। লাদাখ গেছি এসছি আমরা, যেমন আমার এই 1 বছরে আমি দুবারই সুযোগ পেয়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে চালানোর। বাদ বাকি এক্সপ্রেসওয়ে বলতে আমরা ওয়েস্ট বেঙ্গলে যেটা থাকি, ওয়েস্ট বেঙ্গল রোড কন্ডিশন যদি তুমি দেখো, ম্যাক্সিমাম ক্রুজিং স্পিড যেটা বাইকের ক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 80। তার কারণ এর থেকে বেশি জোরে চালানোর মতো রাস্তা ওয়েস্ট বেঙ্গলে খুব কমই আছে, এবং থাকলেও সেটা অনেকটা স্ট্রেচ ধরে কিন্তু নেই। তুমি এখান থেকে, আমি গুরুডংমার করেছি অনেকবার, সিকিম করেছি অনেকবার, তার মধ্যে গুরুডংমার করেছি। তো সেখানেও কিন্তু কৃষ্ণনগর দিয়ে যে NH-34 সেটা ধরেও যদি তুমি যাও, সেখানেও কিন্তু এতটা স্ট্রেচ এরকম নেই যে কন্টিনিউ তুমি 120-130-এ গাড়িটা চালাবে। সেখানে তুমি মানে কমফর্টেবল স্পিড হিসাবে যদি তুমি দেখো, সেখানেও কিন্তু 80-90টাই কিন্তু কমফর্টেবল স্পিড, যাতে যে কোনো জায়গাতে, তার কারণ বটল নেক করা থাকে তুমি জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক রাস্তাতে। তো সেইখানে যে কোনো জায়গা থেকে একটা গরু, একটা মানুষ বেরিয়ে আসতেই পারে। তো সেই জন্যে যদি যতটা অ্যাক্সিলারেশনের প্রয়োজন, ততটাই কিন্তু ব্রেকিংয়েরও প্রয়োজন। আমি ব্রেকিংয়ের কথাটা তো আসবো। তো এক্ষেত্রে কিন্তু আমি বলবো যে 80-90 যে ক্রুজিং স্পিড তোমাদের, যেটা আমাদের যেটা দরকার সব সময়, তো সেটাই কিন্তু তোমার এখানে এই বাইকের ক্ষেত্রে কোনো সেই জায়গাটাতে ল্যাগ মনে হবে না। একদম সুন্দরভাবে তোমরা ক্রুজ করতে পারবে। আচ্ছা, এর পরের পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে এর লং গিয়ারিং রেশিও। এটা কিন্তু যারা একদম বিগিনার রাইডার তাদের কাছে এটা নেগেটিভ পয়েন্ট হিসাবে দেখা দেবে, কিন্তু আমার কাছে কিন্তু এটা পজিটিভ পয়েন্ট। তার কারণ যখনই আমার বারবার গিয়ার চেঞ্জ করতে হবে না, তার মানেই কিন্তু আমার মাইলেজ এখানে প্লে করবে, মাইলেজটা আমার কিন্তু বাড়বে। আমরা সবসময় জানি যে লং গিয়ারিং রেশিও একটু প্রবলেম করে, কিন্তু তাদেরই করে যারা কিন্তু একদম প্রথম রাইডার, মানে এই বাইকটা যারা প্রথম দিকে চালাবে, তাদের কিন্তু লং গিয়ারিং রেশিওটা একটু হ্যাবিচুয়েট হতে সময় লাগবে। কিন্তু একবার তুমি যদি এটাকে চালাতে লেগে যাও, কন্টিনিউ 2-3 হাজার কিলোমিটার চালাও, তারপরে কিন্তু তুমি হ্যাবিচুয়েট হয়ে যাবে। সেখানে কিন্তু আর তোমার লং গিয়ারিং রেশিওটা আর কোনো প্রবলেম করার কথা নয়। যেটা নিয়ে বলছিলাম ব্রেক, এই বাইকের ব্রেকিং নিয়ে তোমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি নিজে পার্সোনালি কোনো রকমভাবে কোনো সময় অল থ্রু আউট দ্য লাদাখ রাইড বলো, সিটি রাইড বলো, কোনো সময় আমি ব্রেকিং নিয়ে কোনো ইস্যু আমি পাইনি। একদম টু দি পয়েন্ট ব্রেকিং, যে মানে তোমার স্পোর্টস বাইকের মতো অতটা বাইট না থাকলেও, কিন্তু তোমার অ্যাজ এ 350cc মানে বাইক, মানে ফর অল টেরেন, যে কোনো জায়গায় চালানোর মতো বাইক হিসাবে ব্রেকিং কিন্তু একদম দারুণ ব্রেক। মানে এটা নিসিনের ব্রেক ক্যালিপার আছে, ব্রেক এবং ব্রেক ক্যালিপার দুটোই নিসিনের আছে। তো সেক্ষেত্রে তুমি বলতে পারবে যে এর তোমার ব্রেক প্যাডগুলো যেগুলো, তারও যে লংজিভিটি, এটাও কিন্তু খুব সুন্দর। তার কারণ আমার এখনও পর্যন্ত 10,000 কিলোমিটার, যেটা বলছিলাম আমি, গাড়িটা চালানো হয়ে গেছে 1 বছর, এতে কিন্তু আমার ব্রেক প্যাড এখনও পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, অবশ্যই ব্রেক প্যাডটা কতটা কি লাস্টিং করছে এটা অবশ্যই নির্ভর করে তুমি কীভাবে গাড়িটা চালাও, তোমার রাইডিং স্টাইলের ওপর অনেকটা নির্ভর করে। তুমি বেশি অ্যাব্রাপ্ট ব্রেকিং করলে এটা খুব নর্মাল যে ব্রেক প্যাড বেশি দিন লাস্ট করবে না। কিন্তু আমি কিন্তু এই গাড়ি নিয়ে অনেককেই দেখেছি যারা ব্রেক প্যাড 15,000 কিলোমিটার পর্যন্ত ব্রেক প্যাড চালিয়েছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। মাইলেজ হচ্ছে পরের পয়েন্টে মাইলেজের কথা বলতে গেলে আমি বলবো, আমি এই বাইকটাতে লাদাখ রাইড করে, যেটা তুমি বলতে পারো 70% হাইওয়ে রাইড ছিল, 30% মিক্সড কন্ডিশনের রাইড ছিল, সেখানে কিন্তু আমি 35 অ্যাবাভ মাইলেজ পেয়েছি। তোমরা যদি কেউ সিটির ভেতরে রাইড করো, সেখানে তুমি এক্সপেক্ট করতে পারো 30 থেকে 31-32, কোনো সময় ওটা 28-27-এও আসতে পারে। মানে তোমরা বাইক থেকে একটা মাইলেজ সবসময় একটা অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ মাইলেজ তুমি 30 ধরে চলো, 30-র ওপরে কিন্তু মাইলেজটা এক্সপেক্ট করাটা ঠিক নয়। আমি যেটা বলবো, 30 থেকে তুমি যদি হাইওয়েতে যাও সেটা 35, কিন্তু
সিটি রাইড করলে কিন্তু 30-32 এর ভেতরেই থাকবে। এই মাইলেজে কিন্তু একটা 350 সিসির ইঞ্জিন, এর থেকে বেটার মাইলেজ তুমি এক্সপেক্ট করতে, আমার মনে হয় এক্সপেক্ট করাটা উচিত হবে না। তার কারণ একটা দেখো 350 সিসির ইঞ্জিনকে তুমি যখন ইউটিলাইজ করছো, তো এটা খুব স্বাভাবিকভাবেই যে তোমাকে মাইলেজটা 40-এর ওপরে তুমি পেয়ে যাবে, এটা কিন্তু মানে এক্সপেক্ট করাটা ভুল। হ্যাঁ, এবার 40-এর ওপরেও পাবে কিছু কিছু ক্ষেত্রে, তোমাকে তাহলে স্ট্রিক্ট রাইডিং কন্ডিশনে চালাতে হবে। যেমন গাড়িটা তোমার 80-র ওপরে চালালে হবে না, গাড়িটা সবসময় তোমাকে অ্যাবাভ 50-র ওপরে রাখতে হবে, বুঝতে পারছো? মানে তুমি যদি এইটাকে কন্ট্রোল করে চালাও তাহলে তুমি দেখবে 40-এর ওপরেও মাইলেজ পেয়ে যাচ্ছ, তুমি 42, 43, 44 মাইলেজ পেয়ে যাবে। তো পজিটিভ রিভিউ এর মধ্যে আর একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে এই সেম সেগমেন্টের 350 সেগমেন্টের আরও যে কিছু গাড়ি আছে, সেটাতে অনেক গাড়িতে আমি সেই গাড়িগুলোতে আমি আর কি দেখেছি যে একটা ইঞ্জিনটা একটু হিট হয়ে গেলে একটা ট্যাপেড নয়েজ, টিক 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 করে একটা কন্টিনিউ ট্যাপেড নয়েজ আসে। তো এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু নেই, মানে একদমই কোনো ইঞ্জিনের বাজে নয়েজ, যেটা মেকানিক্যাল কোনো নয়েজ বলো, যে নয়েজগুলো আসলে আর কি ভালো লাগে না, শুনতে একদমই পছন্দ হয় না, সেই নয়েজগুলো কিন্তু এই গাড়িতে নেই। মানে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কোন গাড়ির কথা বলছি, যে গাড়িতে ওই নয়েজগুলো আসে। তো সেই ধরনের কোনো নয়েজ কিন্তু এই গাড়িতে তোমরা পাবে না। আচ্ছা, এবার আমি যেগুলো পজিটিভ দিকের বললাম, এবার নেগেটিভ দিকগুলোয় আসি। নেগেটিভ দিকগুলোর মধ্যে যেটা প্রথম আমি বলবো, যে সুইট পয়েন্টটা কিন্তু আছে ওই 80 থেকে 90-এর ভেতরে। সেইটা কিন্তু আমার মনে হয় একটু বাড়ানো যেতে পারতো, সেটাকে 100-110-এ যদি রাখা যেত ম্যাক্সিমাম, মানে যেটা সুইট পয়েন্টটা, ক্রুজিং স্পিডটা, তাহলে কিন্তু অনেক বেটার হতো। মানে তাহলে মানে আমি কি বলবো, অ্যাজ এ রাইডার, অ্যাজ এ ট্যুরার কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতো। তার কারণ এটা অনেক জায়গাতেই আমার মনে হয় যে এটা একটু ল্যাগ করছে, মানে কোথাও গিয়ে মনে হয় 90-এর ওপরে না, গাড়িটা অতটা কমফর্টেবল নেই। ঠিক আছে, মানে গাড়িটা টানছি হয়তো 100-110-এ গাড়িটা আরামসে যায়, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমি ম্যাক্সিমাম গাড়িটা 125 অব্দি চালিয়েছি, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মনে হয় যেন কোথাও গিয়ে তুমি পাওয়ারটাকে 100% ইউটিলাইজ করে ফেলেছো, এরম একটা মনে হয়। মানে সেটা খুবই একটা গ্রোথটা 100-র পরের গ্রোথটা খুবই কিন্তু আস্তে আস্তে, খুব ধীরে ধীরে গ্রো হচ্ছে, যেটা 100-র পরে যে গ্রোথটা সেটা কিন্তু খুব ধীরে, এবং সেটা 4th গিয়ারে যদি তুমি করো তাহলে তখন একটুখানি র্যাপিড হবে, নাহলে 5th গিয়ারে একদম টপ গিয়ারে যদি তুমি গ্রো করাও তাহলে সেটা কিন্তু খুব ধীরে ধীরে, মানে আস্তে আস্তে সেই স্পিডটা গেইন করছে। মানে যতটা 80 থেকে 90 যত র্যাপিড উঠে যাচ্ছে, সেটা কিন্তু উঠছে না। তো এইটা একটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে গাড়িটাতে। সেকেন্ড যে নেগেটিভ পয়েন্টটা লেগেছে, যে এই মিররগুলো দেখছো, এটাতে প্রায় কিন্তু 40% দেখো তুমি আমার বডি কভারেজ করছে, 40% কিন্তু যে রাইডার আছে রাইডারের বডি কভারেজ করছে, বাকি 60%-এ কিন্তু আমি মিররটা দেখতে পাচ্ছি। মানে মিররটা কোথাও গিয়ে 40% আনইউটিলাইজড পজিশনে আছে। এটা গেল সেকেন্ড নেগেটিভ। থার্ড যে নেগেটিভ পয়েন্টটা আমি বলবো, সেটা হচ্ছে এর হেডলাইট। মানে এই গাড়ির হেডলাইট নিয়ে তুমি ঘুরতে যাও, তুমি বেড়াতে যাও, তুমি অফিস যাও, তুমি মাল্টিপারপাস হয় কোনো ব্যবহারেই কিন্তু তুমি এই হেডলাইট নিয়ে স্যাটিসফাইড হবে না। এই হেডলাইটটা কিন্তু একদম মানে ইউজলেস একটা, তোমাকে এর জন্য অক্সিলারি লাইট এই গাড়িতে ইনস্টল করতেই হবে। এই যে পয়েন্টগুলো যেগুলো আমি নেগেটিভ বললাম, এইগুলো হচ্ছে মানে একদম এই নেগেটিভগুলো ছাড়া আর তোমার ডেলি ইউসেজে তোমায় ঘুরতে যেতে এমন কিছু নেগেটিভ পয়েন্ট আমার মনে হয় না লাগবে, যেটা তোমার একটা ইস্যু করছে, যেটা তোমার প্রবলেম করছে। এরকম কোনো নেগেটিভ পয়েন্ট কিন্তু আমি সামনে দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো। আমি বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো আমার প্রবলেম হয়নি। আমার কিন্তু প্র্যাকটিক্যালি আমার এই গাড়িটা নিয়ে আমার এই 1 বছরে 10,000 কিলোমিটার চালিয়ে আমার কিন্তু কোনো প্র্যাকটিক্যালি প্রবলেম হয়নি। বিল্ড কোয়ালিটি ইস্যু নিয়ে আমি কিছু বুঝতে পারিনি। আমি অনেক ব্লগ দেখেছি যেখানে বিল্ড কোয়ালিটি নিয়ে একটা ইস্যু অনেকে ফেস করেছে। কথা বলতে বলতে একটা খুব সুন্দর গ্রামের ভেতরে রাস্তায় আর কি, ইন্টেরিয়ার রাস্তায় চলে এসেছি। তো যেটা বলছিলাম, গাড়িটার ওনারশিপ এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে গেলে মেনটেন্যান্সের বিষয়টা অবশ্যই একটা বড় দিক, অবশ্যই একটা বড় জায়গা যেটা নিয়ে কথা বলতেই হয়।
তো এই মেনটেনেন্সের বিষয়ে কথা বলতে গেলে একটা জায়গায় কোথাও দাঁড়িয়ে কথা বলাটাই আমার মনে হয় বেটার হবে। তো দাঁড়াই এখানে দাঁড়িয়েই কথা বলি। তো তোমরা যদি ভাবো গাড়িটার মেনটেনেন্সের দিকটা কেমন, তো মেনটেনেন্সের দিকটা কেমন বলতে আমি তোমাদের যদি বলতেই হয় মেনটেনেন্সের দিকটা, তো মেনটেনেন্সের দিকটা দেখো। গাড়ি আমার চলেছে 1 বছর বয়স, গাড়িটার 10,000 কিলোমিটার চলেছে। এই লুকটা দেখলে কার মনে হবে না যে গাড়িটা চালাই। 1 বছরে চলেছে, আমি কিন্তু কোনো রকম কোনো জায়গাতে একটা রাস্টিং ইস্যু কিচ্ছু পাইনি। আমার কাছে গাড়িটা চলছে, আমি গাড়ি মানে এবার যত্নের ওপর অনেকটা ডিপেন্ড করে রাস্টিংটা, কিন্তু তোমরা যদি আমার মনে হয় ঠিকঠাকভাবে গাড়িটা রাখো, মেনটেন করো, টাইম টু টাইম গাড়িটা ওয়াশ করো ঠিকঠাক, তাহলে আমার মনে হয় কোনো রকম কোনো রাস্টিং ইস্যু আসা উচিত নয়। আমি অ্যাক্সেসরিজ বলতে লাগিয়েছি এই পেছনের ব্যাকরেস্ট, সামনের উইন্ডশিল্ড, ফর্ক গার্ডগুলো, আর এই অক্সিলারি লাইট যেটা বলছিলাম, এটা ছাড়া কোনো মতে মানে ভাবাই যায় না এই হেডলাইটের কথা। তো দিস ইজ ইট। তোমরা যদি নিতে চাও আমি সবসময় বলবো নাও, ইটস এ ভেরি গুড মেশিন টু ওন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। দারুণ গাড়ি, তোমার গ্যারেজে শোয়া বাড়াবে, তোমার রেগুলার রাইডিংয়ের এক্সপিরিয়েন্স বাড়াবে। আমি লাদাখ করে আমি একটা লাদাখ রাইড করলে গাড়ির ক্যাপাবিলিটি কতটা বোঝা যাক না যাক, কিন্তু গাড়িটার কতটা কতটা তুমি ট্রাস্ট করতে পারো গাড়িটাকে, সেটা নিশ্চয়ই বোঝা যায়। তো সেই জন্যে আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। চেন স্প্রকেট বলো, ব্রেক বলো, ক্লাচ লিভার, ক্লাচ গার্ড, ফুটরেস্ট, কোনো রকম কোনো প্রবলেম আমি ফেস করিনি লাদাখে। একদম সব প্রতিটা জিনিসই আমার মনে হচ্ছে যথেষ্ট বিল্ড কোয়ালিটি ভালো, যার জন্যে কোনো রকম কোনো আমার 1-2টো ফলও হয়েছে লাদাখে, 2-একবার পড়েছি, যেটা ন্যাচারাল, যেটা আমরা আনন্দ করি লাদাখে গেলে। 2-একবার গাড়িটা নিয়ে পড়ে গেলে বেশ ভালোই লাগে, কিন্তু কোনো রকম কোনো প্রবলেমের মতো কিছু কিন্তু আমার গাড়িতে হয়নি। যারা আজকে 2026-এ দাঁড়িয়েও যাদের ওন করার ইচ্ছা আছে, ভাবছো এই গাড়িটাকে নিয়ে, তো তারা অবশ্যই এটাকে একটা পজিটিভ দিক দিয়ে গাড়িটাকে ধরতে পারো, একটা টেস্ট রাইড নিয়ে দেখতে পারো। আমার মনে হয় একটা টেস্ট রাইডই তোমাদের আরও কিছু যদি কোয়ারি থাকে সেগুলোকে ক্লিয়ার করে দেবে। আর তোমাদের যদি আরও কিছু কোয়ারি থাকে যেটা আমার কাছ থেকে জানলে তোমাদের ভালো হয়, তো তোমরা সেটা কমেন্ট ডাউন করতে পারো। আমি সেটা চেষ্টা করব যতটা পারা যায় তার সঠিক উত্তর দিতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ। এই একটা সুন্দর রাস্তা থেকে আজকে সাইন আউট করছি। এই ভিউটা দেখতে দেখতে আমিও এগিয়ে যাই বাড়ির দিকে। এতক্ষণ ভিডিওটাতে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো, গুড বাই।